এদেশের মানুষ কষ্ট ভোগ করেছে, তারা বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের বহু নেতা কর্মী জীবন দিয়েছে, বছর পর বছর কারাগারে কষ্ট পেয়েছে। অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। 96 থেকে 2001 সাল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছিল, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল, মানুষ নতুনভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। দুর্ভাগ্য, সে স্বপ্ন আবার ভেঙে যায় 2001 সালে, যখন আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারেনি। 75-এর পর যারা ক্ষমতায় এসেছিল, স্বাধীনতা বিরোধী এবং হানাদার বাহিনীর সাথে যারা দোসর ছিল, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিল বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়নি। 2001 সালের পর 2008 সাল পর্যন্ত আবার এদেশের মানুষের জীবনে নেমে আসে অন্ধকার। 2008 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দেয়। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা 2009 সালে সরকার গঠন করি। 2009 সালে সরকার গঠন করার পর আর্থসামাজিক উন্নয়নের পথে ব্যাপক উন্নতি সাধন করি। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। মুক্তিযুদ্ধের চেতনায় আবার বাংলাদেশ গড়ে ওঠে। যে সংবিধান সামরিক জান্তারা সঙ্গিনের খোঁচায় ক্ষতবিক্ষত করেছিল, যে সংবিধানের মূল মন্ত্রগুলি ধ্বংস করা হয়েছিল, সেই সংবিধান সংশোধন করে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনা পুনঃ প্রতিষ্ঠিত করি এই বাংলাদেশে। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 96 সালে সরকার গঠন করার পর থেকে যে সমস্ত কর্মসূচি নিয়েছিলাম, 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আমরা 2009 সালে সরকার এসে আবার আমাদের কাজ শুরু করি। আজকে বাংলাদেশ যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার পথে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই ধারণা, চিন্তা এবং এই আদর্শ, এই নীতি আমরা কিভাবে পেয়েছি? আমি জাতির পিতার সন্তান হিসেবে তার পাশে থেকে এইটুকু শিক্ষা নিতে পেরেছি যে আমি দেখেছি তিনি কিভাবে এদেশের মানুষকে ভালোবেসেছেন। আমি নিজে বাংলাদেশে ফিরে আসার পর, কারণ 75-এর পর দেশে ফিরতে পারিনি, রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের আশ্রয় দিয়েছিলেন, আমাদের 2 বোনকে। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভানেত্রী নির্বাচিত করে। আমার অবর্তমানে আমাকে সভানেত্রী নির্বাচিত করার পর আমি বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই। গণমানুষের সমর্থনে আমি বাংলাদেশে ফিরে আসি। সামরিক জান্তা শত চেষ্টা করেও আমাকে বাধা দিতে পারে নাই। তাই আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে অন্তত বাংলাদেশে আসার এই সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশে আসার পর আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, চারণে বেশি ঘুরে বেড়াই। আমি দেখেছি মানুষের হাহাকার, আমি দেখেছি ক্ষুধার্ত মানুষ, আমি দেখেছি কুড়ে ঘরে বাস করা মানুষ, গৃহহারা মানুষের হাহাকার। রোগে ধুকে ধুকে মানুষগুলি মারা যায়, 1 ফোঁটা ওষুধ পায় না। স্বচক্ষে নিজে যেমন দেখেছি, তাছাড়া আমি আমার পিতার কাছ থেকে শুনেছি এদেশের শোষিত বঞ্চিত মানুষের কথা। কাজে সেই শোষিত বঞ্চিত মানুষের কথা বলতে যে, শোষিত বঞ্চিত মানুষের অধিকারের কথা বারবার তুলে ধরতে যে, আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার জেলে গেছেন, কারা অন্তরালে নির্যাতিত হয়েছেন, এমনকি ফাঁসিতে হত্যার চেষ্টাও করা হয়েছে। কিন্তু কখনোই তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। শত অত্যাচার নির্যাতন সহ্য করেও বাংলার মানুষের অধিকারের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। সন্তান হিসেবে কাছে থেকে তো আমরা তা দেখেছি, আর আমরাও তো ভুক্তভোগী ছিলাম। কাজে আজকে যে শিক্ষা পিতার কাছ থেকে পেয়েছিলাম, সেই শিক্ষা নিয়েই আমি আমার কার্যক্রম শুরু করি।
75 15ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে পিতা মাতা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনাকে বুকে নিয়ে বাংলার মানুষের কাছে ফিরে এসে পেয়েছিলাম বাংলার অগণিত মানুষের স্নেহ ভালোবাসা। তারাই আমাকে আশ্রয় দিয়েছিল, তাদের কাছেই আমি ফিরে পেয়েছিলাম আমার হারানো পিতার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাদের ভালোবাসাই আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। তাই যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের জন্য সংগ্রাম করে গেছি। আর সেই সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশে আওয়ামী লীগকে আবার আমরা ক্ষমতায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবার জন্য যে শিক্ষা পিতার কাছ থেকে পেয়েছিলাম এবং নিজে যেটুকু বাংলাদেশ ঘুরে অর্জন করেছিলাম, সেইটুকু সম্বল করেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি যে বাংলাদেশে আর কোনো দরিদ্র মানুষ যেন না থাকে। তাই 96 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথমেই আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টির জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ নারীদের ভাতা, মুক্তিযোদ্ধাদের যারা দুস্থ মুক্তিযোদ্ধা তাদের জন্য ভাতা, প্রতিবন্ধীদের ভাতা, বিভিন্ন ভাতা দিয়ে আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করি। 145টি সামাজিক নিরাপত্তার কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি, যার শুভ ফল এদেশের মানুষ পাচ্ছে। বর্তমানে 55,50,000 মানুষ এই ভাতা পাচ্ছেন। তাছাড়া আমরা এদেশের যারা একেবারে অনগ্রসর জাতি, অর্থাৎ যেমন হিজড়া, বেদে অথবা হরিজন সম্প্রদায়, তাদেরকে আমরা 600 টাকা করে মাসিক ভাতা দিচ্ছি। চা শ্রমিকদের জন্য 15 কোটি টাকা অনুদান দিচ্ছি। এভাবে সমাজের বিভিন্ন স্তরে পড়ে থাকা মানুষ, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরাই প্রথম বাংলাদেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করি। এটা সম্ভব হয়েছিল আমাদের বর্গা চাষি কোনো জামানত ছাড়া স্বল্প সুদে কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের আমরা কৃষি ঋণ দিতে শুরু করি 1998 সাল থেকে, যার ফলে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। আমরা সারের দাম কমিয়ে দিই এবং কৃষি উপকরণের দাম কমিয়ে দিই, কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসি। এছাড়াও মাত্র 10 টাকায় কৃষক যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থা আমরা নিই। সেই সাথে সাথে প্রায় 98,54,606 জন কৃষক তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ভর্তুকি টাকা সরাসরি পাচ্ছেন, সেই ব্যবস্থা আমরা করেছি। 2,05,75,397 জন কৃষককে কৃষি উপকরণ কার্ড আমরা দিয়েছি, তারা সেখানে ভর্তুকি টাকা পান এবং কৃষি উপকরণ কিনতে পারেন। এভাবেই আজকে আমরা বাংলাদেশে 3,90,00,000 মেট্রিক টনের উপর খাদ্য উৎপাদন করছি। যারা দরিদ্র প্রতিবন্ধী বিনা পয়সায় তাদের আমরা খাদ্য বিতরণ করে যাচ্ছি, যাতে একটি মানুষও না খেয়ে কষ্ট পায়, সেইটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে প্রতিটি সেক্টর, সড়ক, সেতু, রেল, নৌপথ, বিমান সব কিছু যাতে উন্নতি হয় তার ব্যাপক কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা জানি যে দারিদ্র্যমুক্ত করতে হলে শুধু ভাতা দিয়ে চলবে না, মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেজন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প আমরা নিয়েছি, যেখানে আমরা মাইক্রো ক্রেডিটের পরিবর্তে আমরা মাইক্রো সেভিংস কর্মসূচি চালু করেছি, অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়। সেজন্য আমরা স্বল্প সুদে ঋণ দিই এবং তারা কিভাবে কাজ করতে চান পরিবার ভিত্তিক আমরা সেই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, যা আমাদের দারিদ্র্য মুক্তির লক্ষ্যে সফলতা অর্জন করতে আমরা সক্ষম হচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ আজকে কিন্তু আর এটা স্বপ্ন না, সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে। আমরা টেলিফোন, মোবাইল ফোন সকলের হাতে হাতে তুলে দিয়েছি। সেই সাথে সাথে তথ্য পাওয়ার জন্য মোবাইল ফোন অথবা অনলাইনে যেমন কৃষকরা কৃষি তথ্য পেতে পারেন,
ইতিমধ্যে 499টি কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 727টি কৃষি তথ্য পরামর্শ কেন্দ্র আমরা স্থাপন করেছি। মোবাইল ফোনের মাধ্যমে তারা তথ্য পাচ্ছেন। আমরা ইতিমধ্যে 5275টা ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে আমরা গড়ে তুলেছি। আমরা গভর্নেন্স চালু করেছি। আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়েছি। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। বিনা জামানতে যুবকরা 2 লক্ষ টাকা ঋণ নিতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সে ব্যবস্থা করছি। যারা ভূমিহীন গৃহহারা তাদের বিনা পয়সায় ঘর বাড়ি করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা 1,40,000 পরিবারকে আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় ঘর দিয়ে, ঋণ দিয়ে তাদের আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠা করে দিচ্ছি। তাছাড়া দরিদ্র নিঃস্ব বয়োবৃদ্ধদের জন্য শান্তি নিবাস আমরা তৈরি করে সেখানে দুস্থ মহিলা এবং পুরুষ তাদের আবাসনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের শিক্ষার ক্ষেত্রে বিনা পয়সায় আমরা বই বিতরণ করছি আমাদের শিক্ষার্থীদের প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত। ইতিমধ্যে আমরা বিনামূল্যে 193 কোটি বই বিতরণ করেছি। আমরা 1,72,93,118 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি উপবৃত্তি প্রদান করছি। যে দরিদ্র মা সন্তানকে স্কুলে পাঠাবে তাকে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে দিচ্ছি। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 16,438টি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনা পয়সায় 30 প্রকারের ঔষধ বিতরণ করা হচ্ছে, যার ফলে আজকে মাতৃমৃত্যু হার কমেছে। এই মাতৃমৃত্যু হার প্রতি হাজারে 1.8 জন এবং শিশু মৃত্যু হার 29 জনে নেমে এসেছে। আমরা 1 লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণেরও পরিকল্পনা নিয়েছি। আমাদের লক্ষ্য অর্থনীতিকে আরও গতিশীল করা। তাই আমাদের সংবিধানে 13 অনুচ্ছেদে যে অর্থনৈতিক নীতিমালা আছে সেই অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতে আমরা একদিকে যেমন আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে, অপরদিকে আমরা ব্যাংক, বিমা থেকে শুরু করে সকল খাত অর্থাৎ এমনকি মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, বিমান, বিদ্যুৎ কেন্দ্র, ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প কলকারখানা বেসরকারি খাতে যাতে আরও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয় এবং বিদেশি বিনিয়োগ যাতে আসে তার জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। 100টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে। সমগ্র বাংলাদেশব্যাপী এই অর্থনৈতিক অঞ্চল হবে যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। কৃষিকে আমরা আধুনিক যন্ত্র ব্যবহার করে যান্ত্রিকীকরণ করে দিচ্ছি যাতে কৃষিকাজে প্রতি মানুষ বিমুখ না হয় এবং কৃষিকাজ চলে যায়। আমরা যুগোপযোগী নারী নীতিমালা প্রণয়ন করেছি যা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং কর্মক্ষেত্রে আমাদের নারীদের সমান অধিকার যাতে থাকে একেবারে উচ্চ পর্যায়ে সব ক্ষেত্রে নারীদের অবস্থানটা আমরা নিশ্চিত করে দিচ্ছি। তাছাড়া তৃণমূল পর্যায়ে একেবারে আমাদের লোকাল গভর্নমেন্ট সেখানে প্রতি স্তরে 30% কোটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে প্রতিটি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। পার্লামেন্টে এখন আমাদের 20 ভাগ নারী প্রতিনিধি আছে আর বাংলাদেশের পার্লামেন্ট বোধহয় পৃথিবীতে একমাত্র পার্লামেন্ট যেখানে স্পিকার একজন নারী, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার, এই 4 জন সবাই নারী। এটা আমরা করতে সক্ষম হয়েছি বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে, এই জলবায়ু পরিবর্তন থেকে এদেশকে মোকাবেলা করার জন্য আমরা নিজেদের অর্থায়নে জলবায়ু মোকাবিলা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। সেখানে আমরা অর্থ দিয়েছি এবং আমরা আইন সংশোধন করেছি পরিবেশ রক্ষার জন্য, যাতে এই পরিবেশ রক্ষা করে
বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ইতিমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমাদের বনায়ন যা মাত্র 7 ভাগ ছিল, আজকে তা আমরা 13 ভাগে উন্নীত করেছি। আমাদের লক্ষ্য 20 ভাগে উন্নীত করা। 8,971 হেক্টর ভূমিকে আমরা বনায়ন করতে সক্ষম হয়েছি। কাজে এভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই। ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি আমরা 7.1 ভাগে উন্নীত করেছি, কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না। বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হবে। সাথে সাথে 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ। সে কারণেই আমরা ঘোষণা দিয়েছি আমরা জিরো টলারেন্স টু টেরোরিজম। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না, এর বিরুদ্ধে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে যাব। এবং সেই সাথে বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। এটা আমাদের সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়া হবে প্রাচ্য পাশ্চাত্যের সেতুবন্ধ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এই প্রাচ্য পাশ্চাত্যের একটি সেতুবন্ধ দেশ হিসাবে একটি শান্তিপূর্ণ দেশ হবে। তাই আমরা যোগাযোগ ব্যবস্থা, আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। আমি 1941 সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি আমাদের নেতা কর্মীদের প্রতি, আমাদের কাউন্সিলর ডেলিগেটদের প্রতি আমি আহ্বান জানাবো, এই আহ্বান জানাবো সকল জনগণের নির্বাচিত প্রতিনিধি, সংসদ সদস্যরা আছেন, উপজেলা চেয়ারম্যানরা আছেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ওয়ার্ডের নির্বাচিত প্রতি ওয়ার্ড থেকে শুরু করে একেবারে আমি মনে করি মানে জেলা, উপজেলা এবং সংসদ সদস্য যত নির্বাচিত প্রতিনিধি, তাদের কাছে আমার আহ্বান থাকবে এবং আমাদের দলের সকল নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীর কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। সে আহ্বান হলো বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই। কাজে আপনারা বিভিন্ন এলাকা থেকে আজকে আমাদের নেতা কর্মীরা এসেছেন, ডেলিগেট কাউন্সিলররা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন। আপনাদের কাছে আমার আহ্বান হলো আপনার স্ব এলাকা, নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, কোন মানুষ যার ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, এ ধরনের নিঃস্বরিক্ত মানুষ আছে, কারা হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সার ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক। আমাদের দায়িত্ব আওয়ামী লীগ জনগণের সংগঠন, কাজে জনগণের কল্যাণ করা এটাই আমাদের দায়িত্ব। আমরা যদি এই কাজ সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এ বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। দারিদ্র্যের হার 97 ভাগ ছিল, আমরা 22.4 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্রের হার আজকে আমরা 12 ভাগের নিচে নামিয়ে এনেছি। এই বাংলাদেশে ওই দারিদ্র বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। তাই আমি এটুকু বলতে চাই যে 2041 সালে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হবে যেখানে আমাদের প্রবৃদ্ধি এখন আমরা 7 ভাগে এসেছি, 8 থেকে 10 ভাগের উপর এই প্রবৃদ্ধি অর্জন আমরা নিয়ে যাব। প্রত্যেকের মাথাপিছু আয় এখন $1466 মার্কিন। এই মাথাপিছু আয় আমরা আরও বৃদ্ধি করব, এমন হারে বৃদ্ধি করব যাতে এদেশের মানুষ আর কখনো দরিদ্র না হয়, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে।
দারিদ্র্যের হার শূন্যের কোঠায় আমরা নামাবো এবং ক্ষুধামুক্ত সমাজ আমরা গঠন করব। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। প্রতিটি মানুষ সুশিক্ষায় সুশিক্ষিত হবে এবং এই শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সব ধরনের শিক্ষা, সেই সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং আমরা যাতে পাই তার ব্যবস্থা আমরা করে দেব। বাংলাদেশ থেকে পুষ্টিহীনতা আমরা দূর করব। আমাদের যে শিশুটি জন্মাবে সেই শিশুটিও একটি পুষ্টিকর জীবন পাবে। সেইভাবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি এবং মাতৃদুগ্ধ দানকারী অর্থাৎ ল্যাকটেটিং মাদার তাদেরকে আমরা ভাতা দিতে শুরু করেছি। কাজে আমরা এই পুষ্টিহীনতা দূর করে সমগ্র দেশের মানুষ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় তার ব্যবস্থা আমরা নেব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সুপেয় পানি পায় এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত মানের হয়। শতভাগ স্যানিটেশন উন্নত করব, সুপেয় পানির ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য আমরা নির্দিষ্ট করব। তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গঠন হবে। সারা বাংলাদেশে আজকে ইন্টারনেট সার্ভিস চালু করেছি, প্রত্যেকটা মানুষ যেন ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি একে একে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দেব, সকলকেই আমরা কম্পিউটার শিক্ষা দেব। কর্মক্ষেত্রে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না, সকলেই যার যার স্ব স্ব কর্মস্থানে সমান সুযোগ পাবে, সেটা আমরা নিশ্চিত করব। জলবায়ু পরিবর্তনের আঘাত থেকে এদেশের মানুষকে মুক্ত করার যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি তা আমরা বাস্তবায়ন করে যাব। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোনো ঘর অন্ধকার